তো যাই হোক, এখন হচ্ছে আমরা বাস্তব সংখ্যা এর ম্যাথ গুলা দেখবো, যেগুলো বিসিএস এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধন সহ, যার বেজ হবে হচ্ছে বিসিএস এবং প্রাইমারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা। তো প্রথমে আমরা ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা দেখবো। তো আমাদের প্রথমে যে প্রশ্নটা, আমাদের প্রথমে যে প্রশ্নটা সেটা হলো যে 0, 1, 2, 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তো নর্মালি বৃহত্তম সংখ্যা হচ্ছে যে সংখ্যাটা হচ্ছে এই 0, 1, 2, 3 দ্বারা গঠিত সব থেকে বড় সংখ্যা। তো তার মানে এই চারটার মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে 3। তো তার মানে বৃহত্তম সংখ্যা আমার কি হবে? বৃহত্তম সংখ্যা এখান থেকে আমার হবে হচ্ছে বৃহত্তম সংখ্যা 3, 2, 1, 0। আর সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে ক্ষুদ্রতম সংখ্যা হবে 1, 0, 2, 3। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে হচ্ছে শূন্য তো সব থেকে ছোট, কেন শূন্যকে আগে নিলাম না? কারণ শূন্যকে যদি আগে নেওয়া হইতো তাহলে সংখ্যাটা হইতো 0, 1, 2, 3, যেটা হইতো হলো 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। কারণ সামনে শূন্য আসলে সেই শূন্যের কোনো দাম নাই, যার কারণে হচ্ছে এই শূন্য থেকে একটু যে বড় সংখ্যা সেটাকে নিয়ে তারপর শূন্য দিতে হবে। তাইলে আমার 4 অঙ্ক বিশিষ্ট কি সংখ্যা হচ্ছে সংখ্যা হচ্ছে গঠিত হবে। এখন এদের বিয়োগফল নির্ণয় করতে বলছে। তো তার মানে কি, 3, 2, 1, 0 আছে, 1, 0, 2, 3, এদের বিয়োগফল কত আসবে? এ, 3 আছে কত হলে 10 হবে 7। তারপরে হলো 3 আছে কত হলে 11 হবে 3। 8, আর হচ্ছে হাতে থেকে 1। তো তার মানে 1 আছে কত হলে 2 হবে 1, আর হচ্ছে আবার 1 আছে কত হলে 2 হবে 2। তার মানে 2187। পরবর্তী সংখ্যায় যাই। পরবর্তী বলছে কি যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত। তো আমার 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানেটা হচ্ছে একের পরে চারটা শূন্য, 1, 2, 1, 2, 3, 4। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয়টা নয়, নয়টা নয়। তো এদের মধ্যে অন্তর মানে এদের মধ্যে বিয়োগ কত আসবে? তো তার মানে 10,000 থেকে যদি 9,999 বাদ দিই তাহলে থেকে এক। তো পরবর্তী যে অঙ্ক, চার অঙ্কের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করো। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল কত আসবে? একই রকম প্রথমে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হবে। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে চারটা নয়। তারপরে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে হচ্ছে 100। এদের মধ্যবর্তী বিয়োগ, তো এদের মধ্যবর্তী বিয়োগ করা কত? এখানে 9, আহ 9, 8, আর এখানে হচ্ছে 9। এই প্রশ্নটা আমরা হচ্ছে প্রথম প্রশ্নে সলভ করছি। এইটা, এই প্রশ্ন এবং নিচের প্রশ্ন সেম প্রশ্ন, এই প্রশ্ন দুইবার রিপিট হয়েছে। দেন এরপর আমরা মৌলিক সংখ্যাতে আসি। তো মৌলিক সংখ্যা বলছে কি নিচের কোনটি মৌলিক সংখ্যা, অপশন দেওয়া ছিল সেখান থেকে কোন একটা হচ্ছে উত্তর। তো যাই হোক, প্রথমে একটা কথা বলে নিই, মৌলিক সংখ্যা মানে কি? মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে মেলে না, সেটাই হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তো 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মোট 25টা। কয়টা? 25টা হচ্ছে আমার মৌলিক সংখ্যা। তো আমরা 1 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা 25টা। এর মধ্যে 1 থেকে 10, 11 থেকে হলো, আচ্ছা আমরা জিনিসটাকে এইভাবে মনে রাখি যে 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 25টা। তো আমরা এই 25টাকে মনে রাখতে পারি এইভাবে যে 44, 223, 223, 21। এর মানেটা হলো প্রত্যেকটা
এইটা হচ্ছে আমার প্রত্যেকটা 10 করে ডিফারেন্স, মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা। তারপর হচ্ছে 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে, 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা। তারপর হচ্ছে 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। তারপর হচ্ছে 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। উম, তারপর হচ্ছে 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা। তারপরে হচ্ছে উম 51 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। তারপরে আছে 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। তারপর হচ্ছে 71 থেকে 80 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা। তারপরে হচ্ছে আহ, 81 থেকে 90 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। তারপর আছে 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা। তো যেহেতু আমাদের এইখানে প্রশ্ন উত্তর হচ্ছে 59, তো তেমন 59 হচ্ছে এই 51 থেকে 60-এর মধ্যে অন্তর্ভুক্ত। এবং এই 51 থেকে 60-এর মধ্যে যে আর যে মৌলিক সংখ্যা আছে সেটা হচ্ছে 53, 53 আর 64। 53 আর 64 এই দুইটা মৌলিক সংখ্যা আছে 51 থেকে 60-এর মধ্যে আছে। বা 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা। 4টা কি কি? 2, 3, 5, 7। 2, 3, 5, 7। ভিন্ন কালীন তাইলে আরো ভালো হবে। আবার 11 থেকে 20-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 4টা। তো এগুলো কি কি? 11, 13, 17, 19। 11, 13, 17 এবং 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা, 23 এবং 29। 23, 29। তারপরে হলো উম 31 থেকে 40 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। আহ, তা হলো 31 থেকে 40, 31 এবং 37। 31 এবং 37 এবং আহ তারপরে কি আছে? 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা। সেগুলো থেকে 41, 43 এবং 47। 41, 43 এবং 47। তারপরে 51 থেকে 60-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা, 53 আর 59। আর 61 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা, 61, 70। 61 থেকে 70-এর মধ্যে মৌলিক সংখ্যা একটা আছে 61, আর একটা কত? 67। তারপরে 81 থেকে 70, তা 80 থেকে আসবে এই যে 71 থেকে 80 এর মধ্যে মোট সংখ্যা আছে 3টা। 71, 73, 71, 73 এবং 79। আর 81 থেকে 91 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা। একটা হচ্ছে 83, 83 আর একটা হচ্ছে 89। আর হচ্ছে 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে আহ, এই 90 থেকে 100 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে একটা, সেটা হচ্ছে আহ, 97। এই মোটমাট হচ্ছে 25টা মৌলিক সংখ্যা আছে 1 থেকে 100 এর মধ্যে। তো তার মানে কোন একটা আমাকে বলছে কি নিচে কোনটা একটা মূল সংখ্যা, এই যে 47 এইখানে উত্তর। তো আমরা দেখি এইখানে কিন্তু আমার এই যে 41 থেকে 50 এর মধ্যে 47 কি একটা মৌলিক সংখ্যা। তারপরে বলছে যে নিচে কোন সংখ্যাটি মৌলিক সংখ্যা নয়, 253 কি এখানে মৌলিক সংখ্যা নয়। আর 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? তো তার মানে 2 থেকে 32, 2 থেকে 32 যদি যাই আমি, তো আগে হিসাব করতে হবে যে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা? 4টা। এইখানে আছে 4টা। 11 থেকে 20-এর মধ্যে আছে 4টা, মানে 8টা। আবার 21 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা, মানে 10টা। আবার 31 থেকে 40-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 2টা, কিন্তু আমাকে বলছে যে 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা। তো তার মানে 4, 4, 8, 9, 10, 10। আর এখান থেকে আসবে একটা 11টা, মোটমাট 11টা হবে। 10টা হয়েছে নাকি 2 থেকে 7 অব্দি? আহ, 4টা, 4টা, 8টা, 9টা, 10টা,
আর হচ্ছে 32 পর্যন্ত বলছে, 11টা হবে 31। যদি 2 থেকে 32 পর্যন্ত বলে এইটা হবে 11টা হচ্ছে উত্তর। 10টা উত্তর না। 43 থেকে 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা হিসাব করে? 43 থেকে 60, তো তার মানে 43 থেকে 60 যদি যাই, তো 43 থেকে 60 এর মধ্যে 43 একটা, 47 একটা, দুইটা, 51, 53 একটা, 59 একটা, মানে চারটা। এই যে চারটা হচ্ছে আমার বের হয়েছে। বা 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টা ওইভাবে গুণে গুণে বের করা যায়। 1 থেকে 30-এর মধ্যে মৌলিক সংখ্যা হলো 10টা। আর 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তর ও ক্ষুদ্রতম, 60 থেকে 80 এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত। তো তার মানে আমরা 60 থেকে 80-তে যাই। তো 60 থেকে 80-তে যদি যাই, 60 থেকে 80, তো 60 থেকে 80-তে গেলে সব থেকে যে বড়দের সংখ্যা সেটা হবে 79, 79। এবং সব থেকে যে ছোটদের সংখ্যা সেটা হবে 61। তো তার মানে 79 এবং 61 এদের মধ্যবর্তী পার্থক্য নির্ণয় করতে হবে। তা 79 যদি আমি দেখি, 79 হচ্ছে আমার 79, এর সাথে আমার কি করতে হবে? 61 এদের বিয়োগ। তো তার মানে এখানে থাকবে 8 এবং এখানে থাকবে 1, তা 18 সেন্টিমিটার। এরপর বলা হয়েছে কি যে 10 থেকে 60 পর্যন্ত যে সকল মৌলিক স্থানীয় সংখ্যা, স- যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় মান নয় তাদের সমষ্টি কত? তাহলে আহ, আমার কত? 10 থেকে 60 বলছে। 10 থেকে 60, তো তার মানে আমি 10-এ আসি। 11 যদি স্থানে 19, 19 একটা আছে, লাস্টে 9 আছে। তো তার মানে 19 আছে। আর আছে কি? তারপরে হচ্ছে আমার 29 আসে, 29 আছে, 29 আছে। তারপরে হইলো আমার 59 আছে। এই যে এই কয়টা আছে, তো তার মানে 19, 29, 59 এদের যে যোগফল সেটা হচ্ছে কি আমার করতে হবে, করে আমার যে উত্তরটা আছে সেটা হচ্ছে আমার অ্যান্সার। এবার বলা হয়েছে তিনটে মৌলিক সংখ্যার প্রথম দুইটির গুণফল 91 এবং সেই দুইটির গুণফল 143 হলে উম সংখ্যা তিনটি কত? তো প্রথম তিনটে মৌলিক সংখ্যার গুণফল আহ 91 এবং সেই দুইটি সংখ্যার গুণফল 143 হলে সংখ্যা তিনটি কত? তো এইখানে তো অপশন দেয়া থাকবে। অপশন টেস্টের মাধ্যমে এই ধরনের অঙ্কগুলো করা যায়। অপশন টেস্ট করে এই অঙ্কে, যেমন হচ্ছে আমি যদি এইখানে অপশনে আমার উত্তর ছিল সে 17, 11, 13, তো আরো তো অনেক উত্তর দেওয়া থাকবে। তো আমি যদি প্রথম বলছি কি মৌলিক তিনটে সংখ্যার প্রথম দুইটি গুণ করলে আমার 91 আসে। তা আমরা যদি প্রথম দুইটা যদি আমি গুণ করি, 7 এবং 13, 7 এবং 13কে যদি আমি গুণ করি তাহলে আমার আসে 91। এবং 13-র সাথে যদি আবার 13-র সাথে যদি আবার 11 যদি আমি গুণ করি তাহলে আমার আসবে হচ্ছে 143। তো দেখি আমরা, এই যে আমাদের এখানে আছে 7 আর এবং 11, তো তার মানে 11 গুণ হচ্ছে আমার 7, তাহলে আমার কথা আসবে 7 × 7, 7 সাথে 13 গুণ করবো, তো তার মানে 3 × 7 = 21, আবার কত 7 × 7 = 8 না 91। আগত 11 এবং 13 গুণ করবো, 11 এবং 13 যদি আমি গুণ করি 3 × 3, 3 × 3, আবার এখানে হবে 11, তাহলে আমার কত আসবে? 143। নিচের কোনটি মৌলিক সংখ্যা? সেই দুইটা, দুই আছে মৌলিক সংখ্যা, 1 থেকে 100 এর যে মৌলিক সংখ্যা প্রতিষ্ঠা ওগুলো মুখস্থ রাখতে হবে, তাহলে ইজিলি পাওয়া যাবে। 1 থেকে 31-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 31-এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 11টি। তারপর হচ্ছে 40 থেকে 100 এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্গত। 40 থেকে 100 এর মধ্যে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, তো তার মানে আগে আমার 40-এ যায়। আমরা যদি 40-এর কাছে, 40 থেকে 100-তে যদি আসি, তাহলে আমার বৃহত্তম সংখ্যা 97। আর 40 কোথায়? 40 আসে হচ্ছে আর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 120। 97 থেকে আমার হচ্ছে 120 বিয়োগ করতে হবে। যদি 97 থেকে 120-কে যদি বিয়োগ করি তাহলে কি এদের হচ্ছে অন্তর পেয়ে যাবে 97। তো তার মানে 97 যদি আমি নিই, 97 আর কত তোমার 120 এদের মধ্যে বিয়োগ, তাহলে কত? 6, এখানে কত 4, তো কত না হবে 5, 5 আছে 9।
56 কিন্তু আমার অ্যান্সার আসে। তো 1 থেকে 100-এর মধ্যে মোট মাঠ মৌলিক সংখ্যা কতটি? এর 25টি। এটা কিন্তু পরীক্ষা আছে, নিচে কোনটি মৌলিক সংখ্যা নয়? কোনটি? প্রথম 10টি বিজোড় সংখ্যার প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগ কত? প্রথম 10টা বিজোড় সংখ্যা যোগ কত? উম, তার মানে প্রথম 10টি বিজোড় সংখ্যা যদি আমি হিসাব করি, আমার কিন্তু আসে এইভাবে, যে প্রথম 10টি বিজোড় সংখ্যা। এটা তো প্রশ্নের মধ্যে ছিল। যাক, প্রথম 10টি বিজোড় সংখ্যা যোগ কত? তার মানে আমাদের প্রথম 10টাতে বিজোড় সংখ্যা নেই। আহ, কত কত আসবে? 1, 3, 5, 7, 9, 11। তারপরে আসবে হচ্ছে আমার 13, 15। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 15। তারপরে আসবে আমার 17, 19। 10টা হয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এদের মধ্যে প্রথম সংখ্যা আমার কত দেয়া আছে? প্রথম সংখ্যা দেয়া আছে আমার 1। এবং এদের মধ্যে হচ্ছে ডিফারেন্স কত? এদের মধ্যে হচ্ছে ডিফারেন্স আছে আমার হচ্ছে 2 করে, মানে ডি এর মান তাহলে আসে 3 বিয়োগ হচ্ছে আমার 1, মানে আসে 2। আর হচ্ছে আমার এন এর মান কত? এন এর মান হচ্ছে আমার এন এর মান, তাই তো। এন এর মান হচ্ছে লিখেন 10। আচ্ছা, তাইলে যোগফল নির্ণয় করতে বলছে, তাতে এস এন এর সূত্র প্রয়োগ করা যায়। এস এন ইকুয়াল টু n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্র অ্যাপ্লাই করে করা। মানে এন এর মান হচ্ছে 2, মানে 10 ভাগ হচ্ছে 2, 2 এ এর মান কত দেয়া আছে? এর মান হচ্ছে 1, প্লাস n-1। n-1 মানে কত? 10 বিয়োগ 1 ইন্টু ডি। ডি এর মান কত আসে? 2। এইভাবে। তো আহ, এখান থেকে আসে 5, এখান থেকে আসে 2, এখান থেকে আসে 9 দুগুণে 18। তাহলে 18 2 18 আর 2 20। আর 5 গুণ যদি আমি 20 দিই তাহলে আমার আসবে 100। তাহলে প্রথম 10টি যে সংখ্যা, এই প্রথম 10টি সংখ্যা যোগ করে আমি নির্ণয় করতে পারি এস এন টু দি পাওয়ার n/2 2a প্লাস n-2a প্লাস n-1 টু ডি, এই সূত্রের মাধ্যমে। তবে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। √2 কি একটা মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা? অবশ্যই √2 একটা অমূলদ সংখ্যা। যদি অমূলদ সংখ্যা চেনার সব থেকে বড় উপায়, অমূলদ সংখ্যাতে রুট থাকবে। অমূলদ সংখ্যাতে কি থাকবে? অমূলদ সংখ্যাতে রুট থাকবে। যে অমূলদ সংখ্যায় অমূলদ সংখ্যায় রুট থাকবে। সংখ্যায় রুট থাকবে। এটা একটা কথা। দ্বিতীয় নম্বরের কথা, অমূলদ সংখ্যার আহ, পূর্ণ সংখ্যা হয় না, দশমিক সংখ্যা হয়। তো কি সংখ্যা হয় না? পূর্ণ সংখ্যা হয়। পূর্ণ সংখ্যা হয় না, রুট করলে হচ্ছে পূর্ণ সংখ্যা হয়। সেটা হচ্ছে কথা। এবং দশমিকের পরে অনির্দিষ্ট মান থাকে। দশমিকের পরে কি থাকে? দশমিকের পরে অনির্দিষ্ট মান থাকে। দশমিকের পর অনির্দিষ্ট মান থাকে। নির্দিষ্ট মান থাকে। তো উম বেশ কিছু সংখ্যা আছে যেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন হচ্ছে আমরা কিন্তু হচ্ছে পাইয়ের কথা জানি, 3.1416। পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। দেন আমরা ই এর মান জানি, ই হচ্ছে 2.71881। এটাও কিন্তু একটা অমূলদ সংখ্যা। আমরা √2 এর কথা জানি, √2 কি একটা অমূলদ সংখ্যা, সেটা কত? 1.414। আমরা তো √3 এর কথাও কিন্তু জানি যে এটা একটা অমূলদ সংখ্যা, এটা হচ্ছে 1.732 ডট 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 এইভাবে।
তো এগুলো হচ্ছে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আরো অনেক অন্য সংখ্যা আছে, তবে এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে বলা হয়েছে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয়, তাহলে রুট পি কি হবে? পি যদি একটা মৌলিক সংখ্যা হয়, তাহলে রুট পি কি অবশ্যই একটা অমৌলিক সংখ্যা হবে। রুট পি কি অবশ্যই একটা অমৌলিক সংখ্যা হবে। এবং কারণ হচ্ছে অমৌলিক সংখ্যা কেন হবে? কারণ যে মৌলিক যে সংখ্যা সেটাকে যদি আমি রুট করি, তাহলে পূর্ণবর্গ কোনো সংখ্যা পাওয়া যায় না। ওই জন্য সেটা সেটা হচ্ছে আমার কি বলা হয়, অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা চেনার কিন্তু বেশ কিছু ওয়ে আছে। মূলদ সংখ্যা চেনার বেশ কিছু ওয়ে আছে মূলদ সংখ্যা চিনতে গেলে। তা আমি যদি মূলদ সংখ্যা চিনতে চাই, তাহলে প্রথম আমার যে কথাটা সেটা হচ্ছে কি, সকল পৌনঃপুনিক যে সংখ্যা সেটা হচ্ছে কি আমার মূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক যে সংখ্যা সেটা হচ্ছে আমার একটা মূলদ সংখ্যা। সকল পৌনঃপুনিক সংখ্যা তো মূলদ সংখ্যা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, শূন্য, স্বাভাবিক সংখ্যা, প্রকৃত, অপ্রকৃত সকল ভগ্নাংশই মূলদ সংখ্যা। তার মানে কি, ভগ্নাংশ ভগ্নাংশ যেগুলোকে আমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো, সেটা হবে কি আমার মূলের সংখ্যা। সেটা আমার ধনাত্মক হোক, ঋণাত্মক হোক, বা স্বাভাবিক সংখ্যা হোক, প্রকৃত অপ্রকৃত হোক, কি হোক, ডাজেন্ট ম্যাটার। তারপরে তিন নম্বর যে কথা সেটা হচ্ছে, শূন্য কিন্তু একটা মূলদ সংখ্যা। এজন্য হচ্ছে উম, আমরা হচ্ছে, তারপর চার নম্বরের কথা, যে কোনো সংখ্যাকে যদি পূর্ণ বর্গ করা হয়, কোনো সংখ্যাকে পূর্ণ বর্গ করলে যদি মিলে যায়, তাহলে সেটাও কি একটা হচ্ছে মূল সংখ্যা। কি করতে হবে? পূর্ণ বর্গ। তাহলে কি, যদি মিলে যায়, পূর্ণ বর্গ করলে যদি মিলে যায়, তাহলে সেটা একটা কি, এটাই তো পূর্ণ বর্গ করার পর মিলে গেলে সে পূর্ণ বর্গ করলে মিললে সেটা হচ্ছে একটা মূল সংখ্যা। পাঁচ নম্বরের কথাটা, যদি আমার ঘনমূল ঘনমূলও যদি করা হয়, এবং তাতে যদি আমার আহ, একটা মান আসে, ঘনমূল করলে যদি আমার একটা পূর্ণ সংখ্যা আসে, তাহলে কি সেটা হবে কি একটা মূলদ সংখ্যা। তো এরপরে আমার আছে কি, ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, তো বলছে কি যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করে যাদের বর্গের অন্তর 47। তো আমার একটা কাজ করি, 47 সংখ্যা আছে, এর সাথে এক যোগ করে দিয়ে 2 দ্বারা ভাগ দিয়ে দিই। তার কত আসবে? 48 ভাগ হচ্ছে আমার 2, মানে 2 দুগুণে 6, 4 দুগুণে 8, মানে 24। তো যেহেতু আমার বলছে কি ক্রমিক সংখ্যা, তো তার মানে বড় সংখ্যাটা যদি 24 হয়, 24 থেকে এক কমাই দিলে আসে 23। তো আমার ছোট সংখ্যাটা আছে আমার 23, সেই কিন্তু আমার 23 এবং 24 কিন্তু আছে আমার answer। তো এরপর বলছে কি, যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি একটি কত? একই রকম। তার মানে 199, একশো নিরানব্বই সাথে 199 বড় সংখ্যা দুটো থেকে তাকে যোগ করে ভাগ হচ্ছে 2। ওই 200 আসবে, 200 ভাগ 2 দিলে আসে আমার 100। তার মানে বড় সংখ্যাটা আসবে হচ্ছে 100 এবং ছোট সংখ্যাটা আসবে 99। দুটি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37। তো দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুটি অপশন দেওয়া ছিল, বেশ মাথায় রাখতে হবে। যা অপশনে যে দুইটি সংখ্যাকে যোগ করলে আমার 37 আসবে, সেই দুইটা সংখ্যাকেই আমার বর্গের অন্তর হিসাবে কাজ করবে। মানে ক্রমিক দুটি সংখ্যার যোগফল ইকুয়াল টু কত? বর্গের অন্তর। দুটি সংখ্যা যোগফল ইকুয়াল টু, এখানে লিখে দিই যে ক্রমিক দুটি সংখ্যার বর্গের অন্তর বা বর্গের যোগফল, বর্গের যোগফল কত? বর্গের অন্তর। বর্গের অন্তর। তো তার মানে এই যে আমার এখানে উত্তর ছিল 18 এবং 17, এই দুইটাকে যদি 18 এবং 19, এই দুইটাকে যদি আমি যোগ করি, সেই 18, এটা 18, 18 এবং 19কে যদি আমি যোগ করি, 8 আর 9 যোগ করলে 17, 17 সাত হাতে লেখা এক আর এক দুই, দুই রাখতেছে না, কিন্তু 37 মিনিট চলে আসে। তো এবার বলছে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? একই রকম। তারপর দুইটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর হচ্ছে আমার
আহ 53 অপশন দেওয়া থাকবে, অপশন দিয়ে করলে হয়ে যাবে, অপশন দুইটার বর্গ করে দেন আমার বিয়োগ করতে হবে, তাহলেই কি আমার অ্যান্সার চলে আসবে। তো এটা অপশন টেস্টের প্রশ্ন। এরপর আমার ভাজক সংখ্যা নির্ণয় করার একটা প্রশ্ন আছে যে 72 এর ভাজক সংখ্যা কত। তো 72 এর ভাজক সংখ্যা যদি আমার কত বের করতে হয়, তাহলে আমরা দেখি যে 72 কে 72 গুলো কত লেখা যায়। দুই দুগুণে সাইজ, সাইড আবার হচ্ছে সাইড দুগুণে 8, আবার তিন আটা 24, 24 গুণ যদি আমি 3 দিই, 24 গুণ 3 দিলে আমার আসে 72। তো এখান থেকে যদি আমি খেয়াল করি যে আমার 2 টু দি পাওয়ার 3 আসে এবং 3 টু দি পাওয়ার 2 আসে। এখন এই যে আমি যে উপরে যে পাইছি, উপরে আমি যে এই যে পাওয়ারে যে 3 এবং 2 পাইছি, এর সাথে আমি এক করে যোগ করবো। তার মানে 3 এর সাথে 1 যোগ, আবার কত, 2 এর সাথে 1 যোগ, 2 এর সাথে 1 যোগ, যোগ করলে কত আসবে, 4 গুণ হচ্ছে আমার 3, মানে 3 4 12। তো তার মানে এর হচ্ছে আমার ভাগক সংখ্যা আসবে কয়টা, 12টা। ভাগক সংখ্যা কয়টা আসবে, 12টা। তোমার বলা হয়েছে কি পরবর্তী অঙ্ক যে 88, 91, 95, 99 এর মধ্যে ভাজক সংখ্যা কার বেশি। তো তার মানে 88 কে যদি দেখি, 88 কে লিখলে কত আসে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 গুণ যদি আমি, সরি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আটে, ও আমার তো 88 লাগবে, 8 তো না। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর সাথে যদি আমি 11 গুণ করে দিই, 3 11 88। আহ, দেখতে পাচ্ছি তো এখান থেকে কিন্তু আমি লিখতে পারি কত, 2 টু দি পাওয়ার 3 আর গুণ হচ্ছে 11 টু দি পাওয়ার 1, মানে কত, এর হচ্ছে ভাগের সংখ্যা আসবে 4, আর গুণ 2 মানে 4 গুণ 2 মানে হচ্ছে 8টা। আবার যদি আমি 91 কে যদি দেখি, 91 এর মানে হচ্ছে যে 13 গুণ হচ্ছে আমার 17, 13 গুণ 17 দিলে আমার কত, 13 গুণ 7, সরি, 3 7 21, 7 8 7 8 13 গুণ 7, 13 গুণ 7 দিলে সেটা আসবে কি আবার 13 গুণ 7। তো আমার 13 গুণ 7-এ 13 হচ্ছে পাওয়ার আছে 1, আর 7-এর পাওয়ার আছে হচ্ছে আমার 1। তার মানে এটার পাওয়ার আসে 2 গুণ 2 মানে 4টা। আবার যদি আমি 95 যদি করি, 95 করলে আমার আসবে হচ্ছে উম 19 গুণ 5, 19 গুণ 5 দিলে আমার 95 আসে। তো তার মানে এখান থেকেও কিন্তু আমার বেরোবে হচ্ছে আমার 4টা। আবার যদি আমি 99 কে যদি দিই, 99 দিলেও কিন্তু সেটা আসবে কত, 99 দিলে সেটা আসবে হচ্ছে 3 গুণ 3 গুণ 11, 11, 3, 3 আর 9, 9 না, এটা কি 99 নাকি 81, 3 3 আর 9, 9 গুণ হচ্ছে আমার 11, তাই দিতে হবে। তো মানে জিনিসটা তো আছে এইভাবে যে 3 টু দি পাওয়ার 2 গুণ 11 টু দি পাওয়ার 1। তো দেখা যাচ্ছে কি যে সব থেকে যে ভাগের সংখ্যা সেটা আসে 88। সব থেকে ভাগের সংখ্যা কিসে আসে, এই 88-তে হচ্ছে ভাগের সংখ্যা বেশি আসে। এইভাবে করে করে দেখলে যে ভাগের সংখ্যা কত সেটা বের করা যাবে। আচ্ছা, পরবর্তী অঙ্ক, একটি সংখ্যা 650 এবং থেকে যত বড় 820 থেকে তত ছোট হলে সংখ্যা কত। জাস্ট আমার কি করতে হবে, আমার হচ্ছে আমি যদি এই 650 আর 820 এই দুটো সংখ্যাকে যদি যোগ করে 2 দ্বারা ভাগ দিয়ে দিই, আমার অ্যান্সার হবে। তো 650 ভাগ, যদি 650 যোগ 820 ভাগ 2, তো তোমার 650 যোগ 830, 830 নাকি 820 না, 820 দিলে আমার আসলে 1470। এই শূন্য শূন্য 5, আচ্ছা 5 আর 2 7, আবার কত, 8 6 14। তো ভাগ আছে আমার 2, 1470 যদি 2 দ্বারা ভাগি তাহলে আমার আসবে 735। অ্যান্সারটা 735। এটাও কিন্তু ঠিক তাই, এই যে 742 এর সাথে 830 কে হচ্ছে আমার যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা আমার ভাগ দিতে হবে। তো তার মানে 742-এর সাথে যদি আমি 830 কে যোগ করি তাহলে আমার 1572 আসবে, 1572 আসবে। ভাগ হচ্ছে 2, তো ভাগ 2 দিলে আমার কত আসে, 786 আসে।
ভাগ করে মিলাই দেখতে পাবো, সমস্যা নেই। কিভাবে আসলে দ্রুত করছি? দ্রুত করা যায়, দ্রুত করা কঠিন কিছু না। হয়ে গেল আমার লাভ। জিনিসটা এইভাবে চিন্তা করছি, 2 15 মধ্যে কয়বার যায়? 7, মানে 7 জনের সাথে হাতে থাকে 1। আবার এইখান থেকে হয়ে যায় 17। 17 হলে 8 8 দুগুণে 16, হাতে থাকে আমার 1। একে এখানে হয়ে যায় 12, 4 দুগুণে 12। এইবার হিসাব করে এসে 787 বের করছে। তো টাইপ হচ্ছে 8। টাইপ 8 নম্বর বলা হচ্ছে এরকম ভাবে, যদি পর পর আমার 5টা সংখ্যা থাকে এবং তাদের যোগফল যদি আমার হয় 105। পরপর পরপর 5টি সংখ্যা যোগফল, 5টি সংখ্যার সংখ্যার যোগফল যোগফল 105। 105 হলে প্রথম 2টি সংখ্যার যোগফল কত? প্রথম 2টি সংখ্যার যোগফল কত তাই বের করতে হবে। প্রথম 2টি সংখ্যার যোগফল বের করতে হবে। তো এই কাজটা আমরা ইজিতে করতে পারি। প্রথমে আমার এই যে সংখ্যাতে আছে যে 105 যোগফল, এই 105-এ আমার 5 দ্বারা ভাগ করতে হবে। আমাদের 5 দ্বারা ভাগ করি, 5 2 10, 5 1 5। আমি পাবো হচ্ছে 21। এই 21 সংখ্যাটা হচ্ছে এই সংখ্যা হচ্ছে মাঝের সংখ্যা। তো তার মানে আহ, আমার যদি সংখ্যায় 5টা, 5টার মধ্যে এটা যদি হয় মাঝের সংখ্যা, 105 যদি হয় আমার মাঝের সংখ্যা, তবে উম, তো তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার 21। 21-এর আগে আমি পাবো হচ্ছে 20, 19, 18। আর এই পাশ থেকে আমি পাবো হচ্ছে হলো 4 5। আর এখান থেকে আমি পাবো হচ্ছে হলো 22, 23। কয়টা হয়েছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা, 6টা হয়ে গেছে। আমার তো লাগবে 5টা সংখ্যা। 5টা সংখ্যা তো তার মানে এটা হচ্ছে আমার বাদ যাবে। তো তো এবার হচ্ছে 21 হচ্ছে মাঝের সংখ্যা যদি হয়, তাহলে 5টা সংখ্যা। তাহলে আমার কয়টা হয়েছে? এই যে এটা হচ্ছে মাঝের সংখ্যা। তাহলে প্রথম 2টা সংখ্যা 19 এবং 20। 19 এবং 20 যদি আমি যোগ করি তাহলে আমি কত পাচ্ছি? 9। আর হচ্ছে হলো 3, তোমার 39 পাচ্ছি। তারপর 2টা সংখ্যা যোগ করবো, 39 পাচ্ছি। এরকম ভাবে এরকম আরো বেশ কিছু জিনিসের উদাহরণ আছে। যেমন যদি আমার বলা হয় উম, যদি আমার বলা হয় যে 60টি ধারাবাহিক সংখ্যার গড় দেয়া আছে, 60টি সংখ্যার গড় ধারাবাহিক সংখ্যা, 60টি 60টি ধারাবাহিক ধারাবাহিক সংখ্যা সংখ্যার গড়। গড় কত? 60টি ধারাবাহিক সংখ্যার গড় হচ্ছে আমার 20। এখন বলা হইলো কি বৃহত্তম সংখ্যাটি কত নির্ণয় করো। বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটা আমার নির্ণয় করতে হবে। তো 7টা সংখ্যা যদি আমার হয়, তো 7টা সংখ্যা যদি মাঝের সংখ্যা, 7টা সংখ্যা যদি আমার হয়, আমি যদি নিই এই যে একটা 7টা সংখ্যা যে মাঝের সংখ্যাটা হবে হচ্ছে আমার এক্স। এক্স যদি হয়, এক্স এর এই পাশে 3টা থাকবে, এক্স এর এই পাশে 3টা সংখ্যা থাকবে। তো তার মানে এখানে এই পাশে যদি আমি নিলাম x+1, x+2, আর এই পাশে 3টা হচ্ছে x-1, হচ্ছে x-2। তাইলে এদের গড় হচ্ছে আমার 20। তো তার মানে কি হবে যে x-2 প্লাস x-1 প্লাস এক্স প্লাস x+1 প্লাস x+2, এদের যে আমি যে 7 দিয়ে ভাগ দিয়া হচ্ছে আমার 20। তো তার মানে আমার কত আসে? x-2 প্লাস x-1 প্লাস এক্স প্লাস এক্স +1 প্লাস x+2 ইকুয়াল টু 7 × 14, মানে 140।
তো তাইলে আমার জিনিসটা কি আসে, যে এইখান থেকে আমি এক্স পাই কয়টা? এখান থেকে আমি এক্স পাই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এক্স পাই, মানে 5x। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, আরে আমার তো লাগবে 7টা। আমি 7টা সংখ্যা পেয়েছি, তো আমার আরেকটা লাগবে তো। x+3 একটা লাগবে, এখান থেকে x-3 তো একটা লাগবে। তার মানে তো এখানে আরো যুক্ত হবে, এইখানে তো আরো যুক্ত হবে, এইখানে যুক্ত হবে হচ্ছে আমার x-3 যুক্ত হবে, আর প্লাস দিয়া এবার x+3 তো আমার যুক্ত হবে। তো এইখানে ঠিক আছে, x-3 যুক্ত হবে, এবার x+3 যুক্ত হবে, তাহলে আমার 7টা এক্স হবে। 7টা এক্স হবে, 7টা এক্স বাবা। 7x প্লাস, এখন হিসাব করতে হবে, -3 + 3, কাটাকুটি করতে হবে, তাই তো, -3 + 3 কাটাকাটি শেষ, -2 + 2 কাটাকাটি শেষ, -1 +1 কাটাকাটি শেষ। তার মানে 7x = 100, 7x = 140 হয়। 7x = হচ্ছে 140। তাইলে অতএব x = কত আসে? 140/7, মানে 7 × 14, 20 আসে নাকি? আর 20 আসে। তাই বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যাটা হচ্ছে আমার, বৃহত্তম যে সংখ্যা, বৃহত্তম যে আমার সংখ্যা, বৃহত্তম আমার সংখ্যা হচ্ছে a+3। তার মানে আমার কথা আসবে 20+3, মানে 23 হচ্ছে আমার বৃহত্তম সংখ্যা। আচ্ছা, এরপরে যদি আবার দেখি, আহ আরো একটা সংখ্যা, আমি হচ্ছে টাইপ নাম্বার থেকে 9 দেখি, টাইপ হচ্ছে আমার 9। টাইপ 9-তে হচ্ছে আমার কি আছে, বলা হয়েছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 100 হচ্ছে আমার 20 হলে তাদের যোগফল কত? পরপর 3টে সংখ্যার গুণফল 120, তো তার মানে আমি 120 নিলাম। এখন এমন 3টে সংখ্যারে গুণ করতে হবে যাদের গুণফল 120, যেমন 4 × 5 কত? 20, 20 সাথে 4 গুণ করলে 120, তো তার মানে এদের যদি আমি যোগ করি, মানে 4+5+6, তোমার বাংলিশ হয়ে যাচ্ছে, বাংলিশ হয়ে যাচ্ছে, এটা চাই। বাংলিশ কেন? তো মানে 4, তোমার কথা আছে 9, 9 আছে তোমার। আবার যদি এখানে আছে, প্রশ্নটা ছিল 5টি সংখ্যার পর পর 3টি সংখ্যার গুণফল আছে, পর 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 3টি সংখ্যার গুণফল 120 হলে তাদের যোগফল কত? তাদের যোগফল কত? তো কত আসবে সেটা না বের করতে হবে। আচ্ছা, এবারে যদি আমরা আরেকটা যদি অঙ্ক যদি নিই, আমরা যদি আরেকটা যদি অঙ্ক নিই, এ, 3টি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ। 3টি ক্রমিক সংখ্যার গুণফল, 3টি ক্রমিক সংখ্যার গুণফল, ক্রমিক সংখ্যার গুণফল, তাদের যোগফলের, যোগফলের 5 গুণ। তো এখন আমার প্রশ্ন হইল যে সংখ্যা 3টির গড় কত? সংখ্যা 3টির গড়, গড় কত বের করো? এটা হচ্ছে আমার প্রশ্ন, সংখ্যা 3টির গড় কত আমার বের করো। তো আমার কি বলা হয়েছে, আমার বলা হয়েছে 3টি সংখ্যার
গুণফল তাদের যোগফলের 5 গুণ। তো আমি এই তিনটা সংখ্যা যদি ধরে নিই, মাঝখানের সংখ্যা যদি x ধরে নিই, উম, মাঝখানের সংখ্যা তো এক্স ধরাই যায়, x ধরে যদি আমি মাঝখানের সংখ্যাটা ধরি, যদি এই পাশে একটা সংখ্যা আসবে আমার x+1, এই পাশে আর একটা সংখ্যা আমার আসবে x-1। এই হচ্ছে আমার তিনটা সংখ্যা। এখন তাদের যোগফল, তাদের যদি আমি যোগফল করি, যোগফল হচ্ছে, আচ্ছা তাদের যোগফল হচ্ছে x-1 প্লাস এক্স। এটা কিন্তু যোগফল লিখে নিতে হবে। যোগফল x-1 কত আমার, মানে কি আসে আমার, আসছে হলো আমার এটা কিন্তু আমার 3x। তাহলে যোগফল হচ্ছে আমার 3x। এখন বলা হয়েছে কি, যে তার মানে এই ক্রমিক তিনটে সংখ্যা তাহলে গড়, ক্রমিক তিনটে সংখ্যার গড় তাহলে কত আসবে? গড় আসবে হচ্ছে 3x ভাগ হচ্ছে আমার 3, মানে হচ্ছে আমার x আসবে গড়। তো এখন বলা হয়েছে কি যে এই তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের হচ্ছে 5 গুণ। এর মানে কি, যে আমি যদি এই তিনটা সংখ্যা যদি নিই, অর্থাৎ হচ্ছে x-1, x আর হচ্ছে x+1, তাহলে যে মান আসবে সে মান হচ্ছে আমার গুণফলের 5 গুণ, তাই তো? যে মান আসবে সে মান হচ্ছে হলো এই যে এই তিনটে সংখ্যার যে গুণফল, এই গুণফল হচ্ছে যোগফলের 5 গুণ। তাই আমি যোগফল পাইছি কত, 3x। 5 ইন্টু আমার 3x, এরকম। তো তাহলে জিনিসটা আসলে এইভাবে, জাস্ট আমার x+1 আর হচ্ছে x-1, মানে x² - 1 ইন্টু এক্স ইকুয়াল টু 3×15x। তো তার মানে এক্স ইকুয়াল টু উঠে যায়, তাই x² - 1 ইকুয়াল টু 15, বা হচ্ছে x² ইকুয়াল টু হচ্ছে আমার 16, বা এক্স ইকুয়াল টু কিন্তু হচ্ছে আমার 4। তাই না, এক্স ইকুয়াল কত আসে, 4। তার মানে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার 4। তখন এক্স ইকুয়াল 4 আসলে এটা কিন্তু আমি পাচ্ছি 4 বিয়োগ মানে 3, এটা পাচ্ছি 4, এবং এটা পাচ্ছি আমার 5। তাহলে এদের গড় মানে 3+4+5 ভাগ হচ্ছে আমার 3। তাহলে কত আসবে, 4×3=7, 7+12, 12 ভাগ 3 হোক, 3×4=12, মানে 4 হচ্ছে এদের গড়। এক্স এর মান বের করে মানে তো গড় এমনি চলে আসে। তারপর আমি প্রুফ করার জন্য এটা দেখাইছি। অ্যান্সার কিন্তু আপনার এখানেই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এটা প্রুফ করে দেখাইলাম যে 12 হয়েছে কিনা।